গুড আফটারনুন স্টুডেন্টস, তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিতে আসলাম। গতদিন আমি যেটা পড়িয়েছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর যে ভাগগুলোর মধ্যে প্রথম ভাগটা যে রাষ্ট্রকেন্দ্রিক বিষয়বস্তু সেটা নিয়ে পড়িয়েছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আরও কয়েকটা ভাগ রয়েছে, যেমন আধুনিক বিষয়বস্তু, মার্ক্সীয় বিষয়বস্তু, ইউনেস্কোর বিষয়বস্তু, অতি সাম্প্রতিক শ্রেণী বিভাজন ইত্যাদি। তো গতদিন যেটা পড়িয়েছিলাম, আজকে যেটা আধুনিক বিষয়বস্তু সে ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো সেটা নিয়ে প্রথমে আমি যেটা বলবো যে রাষ্ট্র ছাড়া কোনো কিছু হয় না, এরকম যেরকম মতবাদ রয়েছে, অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা আলোচনা করেছেন, আবার অনেকে আছেন যারা সেটার বিরোধিতা করেছেন সম্পূর্ণভাবে, বলে না রাষ্ট্র নিয়ে কোনো ব্যাপার নেই, আমাদের আধুনিক চিন্তাধারায় আরও কিছু জিনিস রয়েছে, সেটা নিয়েই আজকের আলোচনা। যারা এই ব্যাপারে রাষ্ট্রকেন্দ্রিকের বাইরে গিয়েও আধুনিকভাবে আরও অন্য কিছু যার মধ্যে অ্যাড করেছেন, যুক্ত করেছেন যে এটা বিষয়বস্তু হতে পারে, সে বিষয়ে আজকের আলোচনা। তো চলো শুরু করি। আমি আজকের যে বইয়ের হেল্প নিচ্ছি ডক্টর কুমারেশ চক্রবর্তী, তার টেক্সট বই থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি হিসাবে রাষ্ট্রকেন্দ্রিক বিষয়বস্তুর প্রাধান্য এতকাল চলে এসেছে, কিন্তু বর্তমানে আধুনিক লেখক ও রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্র, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ছাড়াও সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিষ্ঠান ও বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করেছেন। দেখো, আগে রাষ্ট্র, সরকার বা রাজনীতি সেই ব্যাপারটি নিয়েই আলোচিত হতো, কিন্তু যত দিনের পরিবর্তন হয়ে গেছে, যুগের পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের মধ্যে আরও অনেক কিছু জিনিস যুক্ত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, আগে সেগুলো ছিল না। তারপর তোমার আরও অনেক ব্যাপার আছে যেগুলো আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তোমরা দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা অত্যন্ত সংকীর্ণ, এর দ্বারা রাজনীতির সম্যক উপলব্ধি সম্ভব নয়। রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় পশ্চিমী রাষ্ট্র ও তার কাঠামো গুরুত্ব পেয়েছে, কিন্তু এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলো উপেক্ষিত হয়েছে, তাই রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা অসম্পূর্ণ। আধুনিক মতবাদে বিশ্বাসী বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে, ডেভিড ট্রুম্যান, রবার্ট ডাল, অ্যালান বল, চার্লস মেরিয়াম, জে.এস. ম্যাকেঞ্জি। এগুলো অনেকগুলো নাম আছে, তোমাদেরকে কিছু কিছু নাম তো মুখস্থ রাখতেই হবে, যারা আধুনিক বিষয়বস্তুর ব্যাপারটা নিয়ে যাদের মত এদের। এবার ম্যাকেঞ্জিকে বলেছেন, ম্যাকেঞ্জি রাষ্ট্রকেন্দ্রিক চর্চার বিরোধিতা করেছেন। রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা অত্যন্ত বেআইনি। উনি বলেছেন একদম সরাসরি রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা হচ্ছে বেআইনি রাষ্ট্রবিজ্ঞানে, কৃত্রিম ও খামখেয়ালি। কেন বলছেন? অধ্যাপক অ্যালান বল বলেছেন, রাজনীতির পঠন পাঠনে রাজনৈতিক ক্ষমতাই হলো কেন্দ্রীয় ধারণা, তাই বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো রাজনৈতিক ক্ষমতা। এখন এনারা যেটা বলেছেন যে দেখো, রাষ্ট্র তো একটু বিমূর্ত ধারণা, রাষ্ট্রকে না ধরা যায়, না ছোঁয়া যায়, না কিছু করা যায়, শুধু একটা ধারণা আমাদের মনের মধ্যে রাখতে হয়। আর এই রাষ্ট্রটার যে রাজনৈতিক বা বাস্তবের যে রূপ সেটা হচ্ছে কি সরকার। এবার দেখো, সরকার আসে কিভাবে? রাজনীতির মাধ্যমেই সরকার আসে। বিভিন্ন এখন যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন দেশে যে সরকার গঠন হয়েছে, তাই রাজনীতিটাই মুখ্য, রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলোই মুখ্য, এবং তার সঙ্গে যুক্ত আর যা যা কিছু আছে বিভিন্ন প্রতিষ্ঠান, তারাই মুখ্য। এই ব্যাপারে এই সমস্ত আধুনিক বিষয়বস্তু নিয়ে যারা মত পোষণ করেন তারা বলেছেন। এবার রাজনৈতিক ক্ষমতার আলোচনা বলতে সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা অর্জন ও প্রতিষ্ঠার পদ্ধতি, ক্ষমতার প্রয়োগ ও তার ক্রিয়া প্রতিক্রিয়াকে বোঝায়। রবার্ট ডাল রাজনীতিকে প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা বলে বর্ণনা করেছেন। দেখো, রাজনীতি মানে কি? যখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, এর মানে তার একটা প্রভাব হয়।
তাই সেই যে দল সরকারে থাকে তার একটা আলাদা প্রভাব থাকে, তাই সেখান থেকে প্রভাব প্রতিশালী মানুষের উদ্ভব হয়, সেই জিনিসটা এখানে বলেছে। এবং তারা ক্ষমতার তাদের বলের প্রয়োগ করে, তো সেই ব্যাপারগুলো উঠে আসা দরকার আছে, তাই তারা বলেছেন। এবার চলো কয়েকটা ভাগ করে আলাদা আলাদা করে বিষয়টা আলোচনা করি। যেমন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতানুসারে রাষ্ট্রকেন্দ্রিক বিষয়গুলি ছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো বা বিষয়বস্তুগুলো হলো 1 2 3 4 করে করেছে, আমি সেভাবেই তোমাদেরকে বোঝাচ্ছি। নাম্বার 1, দেখো রাষ্ট্র ছাড়াও আর কি কি বিষয়ে আলোচিত হতে পারে রাষ্ট্রবিজ্ঞানে। দেখো, ভোটদাতা হিসাবে ব্যক্তির রাজনৈতিক আচরণ, বিচারপতি, আইনজীবী, প্রশাসক হিসেবে ব্যক্তির নানান ভূমিকা, এটা 1 নাম্বার করেছে। দেখো, ভোটদাতা হিসেবে ব্যক্তির রাজনৈতিক আচরণ, সেটা রাষ্ট্রবিজ্ঞানের একটা বিষয়বস্তু হতে পারে। কারণ যে ভোট দিচ্ছেন, যিনি ভোট দিচ্ছেন তিনি তো একটা দলকে দেবেন এবং সেই দল একটা রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত আছে, সেই দলের কিছু ক্রিয়াকলাপ আছে এবং তাকে মানসিকভাবে সাপোর্ট করা বা সরাসরি সেই দলের সাপোর্ট করে কাজকর্ম করা এবং সেই দলকে ভোট দেওয়া, সেখানে অনেক কিছু জড়িত রয়েছে। তাই একটা ভোটদাতা হিসাবে একটা ব্যক্তির রাজনৈতিক আচরণটা বলেছেন যে এটা এখানের বিষয়বস্তু হতে পারে। তিনি এই পার্টিকে ভোট দিতে পারেন, ওই পার্টিকে ভোট দিতে পারেন, ওই পার্টির নীতি আদর্শ মানতে পারেন, তাই এখানেও একটা সেই বিষয়। এবার বিচারপতি, আইনজীবী, প্রশাসক হিসেবে ব্যক্তির নানান ভূমিকা। যেমন আমাদের দেশে তো শুধু সরকারি নেই, সরকারি তো শুধু দেশ চালায় না, এখানে একটা বিচার ব্যবস্থা রয়েছে, রাষ্ট্রের মধ্যে সেই বিচারপতিরা রয়েছেন। আবার শুধু বিচারপতি দিয়েই তো সেই বিচার ব্যবস্থা চলে না, আইনজীবী লাগে, মানে উকিল। তারা যে কোনো জিনিস উপস্থাপন করেন সঠিক বেঠিক আইন অনুযায়ী, সেটা বিচারপতির সামনে তুলে ধরেন, তখন বিচারপতি রায় দেন। এবং সেই বিচার ব্যবস্থা, বিচারপতি, উকিল, তাদের কার্যকলাপও কিন্তু রাষ্ট্রর মধ্যেই পড়ে, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই পড়ে এবং তাদের সমস্ত ক্রিয়াকলাপ সেটা প্রতিফলিত হয় সমাজে। একটা উকিল যখন কোনো একটা মামলা জেতে এবং একজন বিচারক সেই উকিলের মতামতকে প্রাধান্য দিয়ে রায় দেয়, সেই রায়টা কিন্তু সমাজের মধ্যে প্রতিফলিত হয় এবং পরবর্তীকালে সেই রায় দেখেই আরেকজন বলে যে অমুককে এই রায় দেওয়া হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমি কেন পাবো না, সে যদি এই চাকরিটা এই পরিপ্রেক্ষিতে পায়, আমরা এই পরিস্থিতি আমি কেন পাবো না, বলে সে কোর্টে চলে যায়। সেইভাবে বিচার ব্যবস্থা এবং উকিলরা তাই এই সমস্ত ব্যাপারের বিষয়বস্তু হয়ে ওঠে। প্রশাসক হিসেবে ব্যক্তির নানান ভূমিকা। দেখো, রাষ্ট্রের মধ্যে সরকার চলে, এবার সরকার তো যে সরকারের যে প্রশাসনের ব্যবস্থা সেটা তো বিভিন্ন প্রশাসকের মাধ্যমেই, আমলা যারা থাকে তাদের মাধ্যমেই হয়। মনে করো ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, মহকুমা শাসক আছে, বিডিও আছে এবং তাদের আন্ডারের যে বিভিন্ন কর্মীরা রয়েছেন, বিভিন্ন প্রশাসনিক কর্তারা রয়েছেন, তারাই তো এই দেশের শাসন ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই শাসন ব্যবস্থা চলছে বলেই তো সরকার চলছে, সরকার চলছে বলেই তো দেশ চলছে, দেশ মানেই তো আমাদের রাষ্ট্র। তাই এগুলো রিলেটেড, তাই এগুলো বিষয়বস্তু হতে পারে, তাই এখানে বলেছে। এবার চলো 2, স্বার্থ গোষ্ঠী, রাজনৈতিক দল প্রভৃতির প্রকৃতি, কার্যাবলী ও সমাজে ভূমিকা। এই ব্যাপারটাও আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হতে পারে। স্বার্থ গোষ্ঠী বলতে আমরা কি বুঝি? স্বার্থ গোষ্ঠী যে সবসময় রাজনৈতিক দলই হতে হবে তা কিন্তু নয়। নিজেদের স্বার্থে অনেক সময় মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে কোনো একটা নাম দিল, সে কোনো ক্লাবও হতে পারে, সে কোনো সংগঠন হতে পারে, সে ধর্মীয় গোষ্ঠী হতে পারে, যাই কিছু হতে পারে। এবার তারা নিজেদের স্বার্থে তারা একটা গোষ্ঠীতে পরিণত হয়েছে, একসাথে অনেকে মিলে, তাই সেটা স্বার্থ গোষ্ঠী। বিভিন্ন ট্রেড ইউনিয়ন হতে পারে, অরাজনৈতিক ট্রেড ইউনিয়ন হতে পারে, রাজনৈতিক ট্রেড ইউনিয়ন হতে পারে, এরকম ক্লাব হতে পারে, তারপর এরকম আরও অনেক সংস্থা হতে পারে, তাদেরকে স্বার্থ গোষ্ঠী বলা হচ্ছে। এবার তাদের ক্রিয়াকলাপও কিন্তু রাষ্ট্রের উপরে প্রভাব ফেলে। এবার রাজনৈতিক দল তো সরাসরি রাজনৈতিক দলের মধ্যে কেউ সরকার পক্ষ থাকবে, আবার অনেকে বিরোধী পক্ষ থাকবে, তারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আছে এবং যারা সরকারের সঙ্গে যুক্ত আছে তারা সরকার গঠন করবে, সরকার দেশের সঙ্গে বা রাষ্ট্রের সঙ্গে যুক্ত। তাই রাজনৈতিক দলগুলোও যেহেতু রাষ্ট্রের সঙ্গে যুক্ত, তাই তারাও আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরিধির মধ্যেই পড়ে যাচ্ছে। এবার তাদের কার্যাবলী, প্রকৃতি, তারা কীরকম?
স্বার্থগোষ্ঠীরা কীরকম, তারা কারা কারা কাদেরকে নিয়ে গঠিত হয়েছে সেই সংগঠন, সেগুলোর প্রকৃতি, তারা কি কি কাজ করে এবং সমাজে তাদের ভূমিকা কী। সাপোজ কোনো একটা গোষ্ঠী আছে, তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং তাদের সঙ্গে অনেকে যুক্ত আছে। তারা একটা জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করলেও সেখানে সমাজের অনেকে উপকৃত হলো, সেই জিনিসটাও যেমন আছে। আবার অনেকে হয়তো ধর্মঘট ডেকে বসলো, চাকা জ্যাম, চাকা বন্ধ, কাজকর্ম বন্ধ, সেখানে আবার অনেক ক্ষতিরও ব্যাপার আছে। তাদের হয়তো আন্দোলনের জন্য একটা অ্যাম্বুলেন্সে করে কোনো রুগী যাচ্ছে, হয়তো সে মারা গেল, ডাক্তারের কাছে পৌঁছতে পারলো না। তাই এর ভালো দিক মন্দ দিক সমস্ত কিছুই রয়েছে। এবার দেখো 3 নম্বর, চলো, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা, বিশেষ করে যারা নিজেদের বা নিজের ইচ্ছা অপরের ওপর চাপিয়ে দিতে সক্ষম হয়। রবার্ট ডাল রাজনৈতিক প্রভাবের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। দেখো, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা। দেখো, অনেক সমাজে অনেক টাইপের লোক আছে প্রভাবশালী, হয় তার অর্থনৈতিক ক্ষমতা আছে বা তার একটা পারিবারিক ভিত্তি আছে এবং তার জন্যে তারা অনেক মানুষকে প্রভাবিত করতে পারে, যার কথা অনেকে ফেলতে পারে না। দেখো, এই প্রভাবশালী আবার দু ধরনের হয়, এটা আমার মতে আমি বলছি। যেরকম কাউকে কেউ ভয় পেয়ে তার কথা শোনে, এটা এক ধরনের প্রভাবশালী। আবার কাউকে ভালোবেসে মানুষ তার কথা শোনে, তাই সমাজে সে ভালোবাসা দিয়ে সে প্রভাব বিস্তার করেছে, সে এক ধরনের। আর যে ভয় দেখিয়ে গুন্ডাগর্দি করে প্রভাব বিস্তার করেছে, সে আরেক ধরনের। এইবার দেখো, তারা কেন এখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হয়ে যাচ্ছে দেখো। এবং সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তির হয়তো একটা প্রতিষ্ঠানও রয়েছে, কোনো সংগঠন রয়েছে, যাই হোক। এবার যে ভয় দেখাচ্ছে এবং সে যখন ভয় দেখিয়ে একসাথে মনে করো 200, 500 বা 2000, 5000 লোককে নিজের কথায় চলাতে পারে, তখন কি হয়, রাজনৈতিক দলগুলো কি করে, তাদেরকে বলে যে আমাদের ভোটের সময় আপনি সাহায্য করবেন, আপনি যে 5000 লোক আপনার কথায় উঠে বসে তারা যেন আমাদের পার্টিকে ভোট দেয়। এটা হলো। আবার যারা ভালোবেসে যারা ভালোবাসার মাধ্যমে মানুষের উপরে প্রভাব বিস্তার করে, তাদেরকেও হয়তো বললো যে দেখুন, আপনাকে তো অনেক মানুষ ভালোবাসে, আমাদের পার্টিকে আপনারা দেখবেন, আপনি যাতে আপনার কথায় আপনার যে 10,000 ভোট আছে সেটা যেন আমার পার্টি পায়, আমরা সরকার গঠন করতে পারি। যাই হোক, তো এইভাবে প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু সরাসরিভাবে রাজনীতির সঙ্গেও যুক্ত হয়ে যায়। তো যাই হোক, এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে বলা হলো। আচ্ছা, এবার এখানে বিশেষ করে যারা নিজের বা নিজেদের ইচ্ছা অপরের ওপর চাপিয়ে দিতে সক্ষম হয়, তারাই প্রভাবশালী। গেল, এই পয়েন্টটাই গেল। এবার চলো 4 নম্বর পয়েন্ট। অ্যালান বল গুরুত্ব দিয়েছেন ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে বিরোধ, দ্বন্দ্ব, সংঘাত, নির্বাচন, অনৈক্য ইত্যাদি বিষয় এবং এগুলোর মীমাংসার উপরে। দেখো, অ্যালান বল বলেছেন যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে কোনো গণ্ডগোল হলো, বিরোধ হলো এবং সেটা একটা বড় আকারের ধারণ করলো, যেখানে রাজনৈতিক নেতাদের আসতে বাধ্য হলো সেই সমস্ত মীমাংসা করতে। তাই সেই দ্বন্দ্ব, সংঘাত, এই সমস্ত ব্যাপারগুলো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত বলেছেন। এবার কোনো একটা সংঘাত হলো, বিশাল বড় মারপিট হলো, সেটা জাতি দাঙ্গাও হতে পারে, ধর্মীয়ভাবেও হতে পারে, আরও বিভিন্ন জিনিস, সেটা পরবর্তীকালে একটা বড় আকার নিতে পারে। তাই এ সমস্ত জিনিসগুলোকেও গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে বলেছেন। এবার নির্বাচন মানে ভোট হলো, যে দল জিতলো তারা সরকার গঠন করলো, সেখানে তো একটা বিশাল বড় প্রক্রিয়া, তাই নির্বাচনটাও রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্গত করতে বলেছেন। এবার অনৈক্য ইত্যাদি বিষয় এবং এগুলির মীমাংসার ওপর। যে কোনো বিষয়ে অনৈক্য থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, যে আমরা এই ব্যাপারটায় আমরা এক হতে পারলাম না। সাপোজ এখন যেটা জ্বলন্ত উদাহরণ রাজনীতির মধ্যে রয়েছে, সাপোজ কৃষি বিল। তোমরা জানো কি না জানি না, যে কৃষকদের জন্য একটা বিল আনা হয়েছে। গভর্নমেন্ট বলছে এটা ভালো, যারা বিরোধী বলছে তারা বলছে না, এই পয়েন্টে কৃষকরা মার খাবে, তাদের এই আইনটার মধ্যে এই পরিবর্তন আনা উচিত, নইলে পরে ভালো হবে না। তো যারা সরকার পক্ষ তারা বলছে ভালো, যারা বিরোধী পক্ষ তারা বলছে ব্যাপারটা ঠিক নয়। এই যে একটা অনৈক্য, এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা রাজনীতি চলছে। তো এই অনৈক্যর ব্যাপারটাই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, সেটাই বলেছে। এবার দেখো 5 নম্বর,
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রবিজ্ঞানের পরিধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমতা ও ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব। এদের মতে ক্ষমতা ও ক্ষমতা লাভের লড়াইকে কেন্দ্র করে সমস্ত রাজনীতি আবর্তিত হচ্ছে। জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক রাজনীতি সব কিছুর মূলে রয়েছে ক্ষমতা অর্জন। দেখো, ক্ষমতা, পাওয়ার, সেটা কি? মানে আমার কথাতে সবাই চলবে, এটাই হচ্ছে ক্ষমতা, মূল ব্যাপার। এবার কোনো রাষ্ট্রর যে রাজনৈতিক দল আছে বা যারা রাষ্ট্র চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, যাই হোক না কেন, তারা চাইছে যে আমাদের ক্ষমতা আছে, আমাদের উপর দিয়ে কেউ কথা বলতে পারবে না এবং আমরা এইভাবেই কাজগুলোকে করব। সেটা সমাজের ভালো কাজ হতে পারে বা কোনো যদি খারাপ মানুষ থাকে সে খারাপ কাজও করতে পারে, দুটোই হতে পারে। এবং তারা তাদের ক্ষমতা প্রতিপত্তির মাধ্যমে সেই কাজটাকে বের করবার চেষ্টা করবেন। তো এই ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে। কেন রাজনীতি কেন হচ্ছে? যে দল জিতবে সেই তো ক্ষমতায় আসবে, তাই রাজনীতির মধ্যে লড়াই হচ্ছে যে আমাদের দল ভালো, আমাদের দলকে ভোট দিন আপনারা, যখন ভোটের সময় বিভিন্ন প্রচার হয়। তো বিরোধীরা সরকার পক্ষের বিভিন্ন নেগেটিভ দিকগুলো তুলে ধরেন, আর যারা সরকার পক্ষে থাকেন তারা বিরোধীদের নেগেটিভ দিকগুলো তুলে ধরেন যে তারা ভালো না, তাদের এই নীতি খারাপ, তাদেরকে যদি আপনারা ভোট দিয়ে সরকারে আনেন তারা দেশের এই ক্ষতি করবে। তাই উভয় পক্ষের মধ্যে এই একটা রাজনৈতিক বিরোধ গড়ে ওঠে। তাই এই রাজনৈতিক যে বিরোধগুলো আছে সেগুলো রাষ্ট্রবিজ্ঞানের অঙ্গ বলে বলা হয়। দেখো, এই জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক রাজনীতি সব কিছুর মূলেই রয়েছে ক্ষমতা অর্জন। দেখো, এটা তো জাতীয় রাজনীতিতে আমাদের দেশে কে সরকার গড়বে বা রাজ্যে করবে সেটা। এবার আন্তর্জাতিক স্তরে মানে অন্যান্য দেশের বিভিন্ন রাষ্ট্রও চায় যে আমাদের রাষ্ট্র যাতে অন্যান্য রাষ্ট্রের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে থাকে, সেই ব্যাপারগুলোই দরকার। দেখো, এই যে আন্তর্জাতিক যে ব্যাপারগুলো আছে, মনে করো আমাদের পৃথিবীতে সবথেকে শক্তিশালী দেশ এখন আমেরিকা ধরো, বা চীনের সাথে সংঘাত হচ্ছে, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সংঘাত হচ্ছে। এই যে আন্তর্জাতিক স্তরে কে কত শক্তিশালী থাকবে, কে কত প্রভাব বিস্তার করতে পারবে, কার কত ক্ষমতা থাকবে, সেই ব্যাপারগুলোও যেন এই রাষ্ট্রবিজ্ঞানের থাকে, বিষয়বস্তুতে থাকে, সেই ব্যাপারগুলোও বলা হয়েছে। যেমন ভারতবর্ষর সঙ্গে এখন বর্তমানে চীনের একটা গণ্ডগোল চলছে, পাকিস্তানের সাথে তো রয়েছে। এই সমস্ত যে বিরোধ, এই ব্যাপারগুলো এখানে চীন ক্ষমতা প্রদর্শন করবার চেষ্টা করছে, ভারত রোখার চেষ্টা করছে। পাকিস্তান চোখ রাঙাচ্ছে, ভারতবর্ষ তাকে উপযুক্ত জবাব দিচ্ছে। আবার ওদিক থেকে ঠান্ডা যুদ্ধ চলেছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, কার কত ক্ষমতা, কে কত খর্ব করতে পারবে বা কার ক্ষমতা কে কত প্রভাব বিস্তার করতে পারবে পৃথিবীর রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে, কার কথা অন্যান্য দেশ শুনবে, কোন দেশের কথা সবাই শুনবে। এরকম যে ক্ষমতা লিপ্সা বা ক্ষমতার প্রভাব বিস্তার করবার যে ইচ্ছা, এই ব্যাপারগুলো রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে। 6 নম্বর, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক তত্ত্ব আধুনিক রাজনীতির চর্চার অন্যতম আকর্ষণীয় বিষয় হিসাবে বিবেচিত হয়। দেখো, বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদের মতাদর্শ থাকতে পারে এবং বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব থাকতে পারে। আধুনিক রাজনীতির চর্চার এগুলো হচ্ছে অন্যতম বিষয়। বিভিন্ন তত্ত্ব আছে, মার্ক্সীয় তত্ত্ব আছে এবং আরও অন্যান্য যে সাম্যবাদ আছে, বুর্জোয়া শ্রেণী আছে, আরও বিভিন্ন যে তাত্ত্বিক যে ব্যাপারগুলো আছে রাষ্ট্রবিজ্ঞানের, সেগুলো অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের অঙ্গ হওয়া উচিত, এটা বলেছে। আর বিভিন্ন দলের মতাদর্শ রয়েছে। আজকে সাপোজ কংগ্রেস দলের একটা মতাদর্শ আছে, মার্ক্সবাদী পার্টির একটা মতাদর্শ আছে, তৃণমূলের একটা মতাদর্শ আছে, বিজেপির একটা মতাদর্শ আছে। তো এই সমস্ত ব্যাপারগুলোই রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে। এবার চলো 7 নম্বর, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতির মূল উদ্দেশ্য হলো তত্ত্ব গঠন। রাষ্ট্রবিজ্ঞানে প্রাকৃতিক বিজ্ঞানের মতো সর্বজনীন তত্ত্ব গড়ে উঠতে না পারলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কখনোই বিজ্ঞানসম্মত হয়ে উঠতে পারে না। এই তত্ত্ব এমন হবে যা দেশ ও কালভেদে সমস্ত রাজনৈতিক বাস্তবতাকে ব্যাখ্যা করতে পারবে এবং ভবিষ্যতে রাজনীতি সম্পর্কে নির্ভুল বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী করতে পারবে। দেখো, এই তত্ত্বগুলো এমন হতে হবে যেন
এটা সমস্ত যুগে সমস্ত মানুষের কাছে সমান থাকে। যেমন বিজ্ঞান যে জিনিসটা বলে প্রমাণ করে দেয় যে এটা থেকে এটা হবে। সাপোজ জলে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তাই নিয়ে হচ্ছে জল তৈরি হচ্ছে, এটা তো প্রমাণিত। বা কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2, যেটা গাছ মানে প্রকৃতিকে দিয়ে দেয়, প্রকৃতি থেকে নেয় এবং অক্সিজেন ছেড়ে দেয়, যেটা আমরা পাই। এইগুলো সব প্রমাণিত জিনিস, এগুলো তো আমরা জানি বিজ্ঞানের। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের কি প্রমাণিত জিনিস? আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আরও অনেক রয়েছে যেটাও সবাই বুঝতে পারবে। সেটা রাষ্ট্রবিজ্ঞান কি বলে, যে সমাজ হচ্ছে গতিশীল এবং পরিবর্তনশীল। তো দেখো, সমাজ কিন্তু সত্যি কিন্তু গতিশীল এবং পরিবর্তনশীল। আগে 1000 বছর আগে যা সমাজ ছিল এখন তা নেই, 1000 বছর পরেও যা সমাজ থাকবে সেটা চেঞ্জ থাকবে। তাহলে এই যে কথাটা বললো, এটা কিন্তু সায়েন্সের মতোই একদম প্রমাণিত কথা, যে সমাজ গতিশীল, সমাজ পরিবর্তনশীল। এবং এটাও বলা হয়, পরবর্তীকালে তোমরা পড়বে, রাষ্ট্র স্থায়ী নয়, রাষ্ট্র কখনো স্থায়ী নয়। দেখো, আজকে আমরা ভারতবর্ষ যেরকম আছে, আগে কি তা ছিলাম? আমরা আলাদা ছিলাম। পরবর্তীকালে আগে ছোট ছোট রাজ্য ছিল, তারপরে মুঘল শাসন হলো, ভারতবর্ষের আলাদা পরিধি হলো, তারপরে ইংরেজরা আসলো, তখন ভারতবর্ষের ম্যাপ অন্য ধরনের ছিল। পরবর্তীকালে দেশ স্বাধীন হলো, পাকিস্তান আলাদা হয়ে গেল, ইন্ডিয়া আলাদা হয়ে গেল, বাংলাদেশ হয়ে গেল। দেখো, একই ভূমি কিন্তু তার বিভিন্ন রূপ, এক এক সময় রাষ্ট্র এক এক ধরনের হয়। তাহলে রাষ্ট্র চেঞ্জ, পরিবর্তন হয় রাষ্ট্র। তাহলে এই কথাগুলো একদম সত্যিকারের বিজ্ঞানের মতোই। তাই এই ব্যাপারগুলো, তত্ত্বগুলো এরকম থাকতে হবে, যার মধ্যে লজিক থাকবে এবং যেটা আগেও সত্যি ছিল, এখনও সত্যি, ভবিষ্যতেও সত্যি হবে। এগুলো হচ্ছে তত্ত্বের ব্যাপার, এগুলো বিজ্ঞানের মতো। তো তাই বলেছে। এবার 8 নম্বর দেখো, E.C. স্মিথ রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, সরকার এবং বাস্তব অবস্থাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। এই তত্ত্ব, সংগঠন, সরকার যেটা বললাম, এবং বাস্তব অবস্থা, এখন রাষ্ট্রের কী পরিস্থিতি চলছে, রাষ্ট্রে কী অবস্থা চলছে, কোন রাজ্য আছে না আছে, কত রাজ্য বাড়লো না বাড়লো, বা বিভিন্ন রাজনৈতিক ব্যাপার কি চলছে, এই সমস্ত কিছুই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করবার কথা বলেছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো তোমাদেরকে আমি যতটা পারলাম বলার চেষ্টা করলাম। তবে এই বিষয়ে সমালোচনাও আছে, যে এই ব্যাপারটার সমালোচনার বলতে আমি কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের উপরিক্ত অভিমতগুলি সমালোচনার ঊর্ধ্বে নয়। যারা রাষ্ট্রকে বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করার পক্ষপাতী, তারা আসল বস্তুকে উপেক্ষা করে উপলক্ষকে নিয়ে মাতামাতি করছেন বলে বলা হয়েছে। এটা খুব মজার ব্যাপার। যেমন বলেছে যে রামকে বাদ দিয়ে রামায়ণ, আমি যদি রাষ্ট্রকে বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান ধরি তাহলে কি হয়? এখন রামায়ণ নিয়ে করবো, অথচ রামকে মানব না বা রামের সম্পর্কে জানবো না, তা তো হতে পারে না। তাই রামায়ণের মধ্যে রাম থাকবে আর রামকে নিয়ে রামায়ণ হবে, তাই রাষ্ট্রকে ছাড়া হতে পারে না, সেটা বলেছে। আচ্ছা, এই ব্যাপারে কিছু মতামত রয়েছে, অনেক আছে, আমি অল্প অল্প করে তোমাদেরকে বলছি। প্রথমত, যারা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করবার পক্ষপাতী, তারা রাজনৈতিক প্রক্রিয়া ও ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা গোষ্ঠীর কথাই বলেছেন। কিন্তু রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার সম্পর্কহীন কোনো ব্যক্তির অবস্থিতি বর্তমানে লক্ষ্য করা যায় না। আবার যেসব গোষ্ঠীর সঙ্গে রাজনীতি কিংবা রাজনৈতিক ব্যবস্থার সম্পর্ক নেই, তাদের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করার প্রশ্ন অবান্তর। দেখো, বিভিন্ন ব্যক্তির কথা বলেছে, গোষ্ঠীর কথা বলেছে, যারা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু তাদের সঙ্গে যদি রাজনীতির কোনো সম্পর্ক না থাকে, খুব স্বল্প সংখ্যক কোনো গোষ্ঠীর কোনো একটা বিরোধ, মনে করো কোনো একটা নর্মাল একটা পাড়ার একটা ক্লাব, তার একটা বিরোধ, তাদের মধ্যে একটা গণ্ডগোল হচ্ছে, তো সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করা যায় না, হতে পারে না সেটা। তাই সেটাই বলেছে যে রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সম্পর্কহীন কোনো ব্যক্তির অবস্থিতি বর্তমানে লক্ষ্য করাও যায় না, আর যদিও বা সেরকম থাকে সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বা উচিত নয়, সেটা বলেছে। দ্বিতীয়ত, যারা সব ধরনের বিরোধকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করার পক্ষপাতী, তাদের বক্তব্যের সীমাবদ্ধতা সম্পর্কে আমাদের সচেতন থাকা প্রয়োজন। কারণ যে কোনো ধরনের বিরোধকে কখনোই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে স্থান দেওয়া যায় না। কত ধরনেরই তো বিরোধ চলছে, আর মাঠে ঘাটে, রাস্তাঘাটে, হাটের মধ্যে বিরোধ হচ্ছে, মারপিট হচ্ছে, ওগুলো কি রাষ্ট্রবিজ্ঞান হতে পারে? কখনোই না। তাই এই ব্যাপারগুলো বলেছে।
3 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানকে যারা প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্ক বিষয়ক আলোচনা মনে করেন তারা কার্যত সমগ্র সমাজের পরিবর্তন সংখ্যালঘু একটি অংশের মধ্যে রাজনীতিকে সীমাবদ্ধ রেখে ভুল করেছেন। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইস্টন অত্যন্ত সঠিকভাবেই বলেছেন যে লাসওয়েলের বক্তব্য সমাজের স্বল্প সংখ্যক রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তির ক্ষমতা উৎস সম্পর্কে আলোকপাত করতে সমর্থ হয়েছে। আসলে রাষ্ট্রবিহীন রাষ্ট্রবিজ্ঞান গঠনের প্রবক্তারা বুর্জোয়া রাজনৈতিক মতাদর্শের প্রতি বিশেষ অনুরক্ত বলে বুর্জোয়া রাষ্ট্রের শ্রেণী চরিত্রকে আড়াল করার উদ্দেশ্যে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা পরিহার করবার কথা প্রচার করেন। যেটা ব্যাপার, যেখানে এক কথায় বলে দিচ্ছি, যেখানে রাষ্ট্রর কোনো ব্যাপার নেই সেই সমস্ত আলোচনা, সেই সমস্ত বিরোধ দ্বন্দ্ব, সেগুলো রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে না। এটা হচ্ছে মূল কথা। আর 4 নম্বর, ওই ডেভিড স্টোনের মতো রাষ্ট্রবিজ্ঞানী তাদের প্রচারিত তত্ত্বের মাধ্যমে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিপদ কোন দিকে আসতে পারে তা ইঙ্গিত দিয়ে পুঁজিবাদী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষা করবার চেষ্টা করেছেন। এখানে ডেভিড স্টোনের কথা বলেছেন যে তারা যে প্রচারিত তত্ত্বের মাধ্যমে তাদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিপদ কোন দিক থেকে আসতে পারে। দেখো, সেই উনি যে জিনিসটা বলেছেন যে পুঁজিবাদী সমাজ, যাদের পুঁজি আছে, ক্যাপিটালিস্ট যে মানুষ আছে, তাদেরকে রক্ষা করবার জন্যই তাদেরকে এই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করবার চেষ্টা করেছেন, যেটা উচিত নয়, যেটার সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। যে সমস্ত বিষয়ে যেখানে রাষ্ট্র আসে না সেখানে হতে পারে না। রামায়ণের মধ্যে যেখানে রাম নেই সেটা রামায়ণের অন্তর্ভুক্ত হতে পারে না। তেমনি একদম সোজা কথায়, এগুলো অনেক কঠিন কথা, আরও সোজা করে ওনারা যেটা সমালোচনা করে বলেছেন, যেখানে রাষ্ট্র আছে, যে সমস্ত আলোচনার মধ্যে রাষ্ট্রের ব্যাপারটা দাঁড়াচ্ছে লাস্ট পর্যন্ত, সেটাই রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে। তাছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে যেখানে রাষ্ট্রর কোনো ব্যাপার নেই সেটা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে না। মানে পরোক্ষভাবে যেখানে হালকা হলেও রাষ্ট্রের একটা ছাপ থাকবে, সেই কোনো বিরোধ হোক, মীমাংসা হোক, যাই হোক, কিন্তু এটা ব্যক্তিগতভাবে কোনো ঝামেলা বা যেখানে রাষ্ট্রের কোনো ব্যাপার নেই সেটা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে না। যাই হোক, তোমাদেরকে আমি আজকে এটা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যদি না বোঝো আমাকে জানিও, আরও কিছু জিনিস আমি তোমাদেরকে স্পেশালভাবেও আমি তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, আজকে ক্লাস এখন পর্যন্তই এখানেই শেষ করলাম। আচ্ছা।